প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ 2025 সালের টেস্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সেট, পেজ নাম্বার 67। আজকে আমরা এই সেটে থাকা যতগুলো অঙ্ক রয়েছে আমরা খুব সহজ, ট্রিকি এবং কনসেপচুয়াল টেকনিকে সমাধান করব। উদ্দেশ্য হচ্ছে আজকে এই সেটের মাধ্যমে যেন আমরা বিভিন্ন সেটে থাকা এরকম ধরনের অঙ্ক সমাধান করতে পারি। তাই চলো শুরু করি। তাহলে ফার্স্ট অঙ্ক কি বলেছে? এস ইকুয়াল আমাদের এই সেটটা দিয়ে দিয়েছে আর চেয়েছে এই সেটে 2 + 4 মডিউলো 5 এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। দেখো, আমরা যদি কনসেপ্টে যাই না, তাহলে প্রথমে আমরা দেখে নিই এই অঙ্কটি ম্যাথামেটিক্সের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো আমরা এখানে একটা নতুন কম্পোজিশান দেখতে পাচ্ছি। কম্পোজিশান মানে কি? চিহ্ন দেখতে পাচ্ছি। স্যার এটা কোন চিহ্ন? অবশ্যই এটা হচ্ছে বাইনারি কম্পোজিশান। কেন বাইনারি কম্পোজিশান? কারণ এই চিহ্নটা বা কম্পোজিশান দুটো সংখ্যার উপর ডিপেন্ড করে আছে। তো যে কম্পোজিশান দুটো সংখ্যার উপর ডিপেন্ড করে থাকবে সেই কম্পোজিশানকে বলি আমরা বাইনারি কম্পোজিশান, যাকে আমরা বলতে পারি চ্যাপ্টারের নাম দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া। আচ্ছা, এবার আমাদের ডিউটি হচ্ছে স্যার তাহলে এই অঙ্কটাকে কেমন করে ক্যালকুলেশন করব। তো দেখো কি রয়েছে, 2 + 4 মডিউলো 5। এটা গণনা করার কৌশল কি? টেকনিক হচ্ছে তোমরা প্রথমে এই 5টাকে ঢেকে দাও। তো ঢাকলে গেলে তোমরা নিশ্চয়ই এই গণনা করতে পারবে। তো 2 + 4 কত হয়? 6। তো প্রথমে 6 লিখো। এবার দেখবে মডিউলো কত রয়েছে? 5 রয়েছে। তাহলে যা থাকবে এবার ওই সংখ্যাটি দিয়ে ভাগ করো। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 × 1 = 5। তো ভাগশেষ কত পেলে? 1 পেলে। কেমন? তুমি যে ভাগশেষটা পেলে আসলে ওটাই হচ্ছে উত্তর, কিন্তু উত্তরটা লেখার আগে একবার চেক করে নাও যে ওই অ্যান্সারটা ওই এস সেটের মধ্যে আছে কিনা। একবার চেক করে নাও। হ্যাঁ আছে, তার মানে আমি বুঝে গেলাম যে 1 হচ্ছে এর উত্তর, মানে অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তার মানে অঙ্ক খুবই সহজ, কিছুই না, জাস্ট এই পার্টটাকে ঢেকে দাও, যা ক্যালকুলেশন করে পাবে তাকে 5 দিয়ে ভাগ করো, যা থাকবে তা সেটা দিয়ে ভাগ করবে, ভাগশেষটাই উত্তর। কিন্তু চেক করে নেবে ওই ভাগশেষটা ওই সেটের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আর বলতে পারবো না। কেমন? আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, স্যার যদি এরকম থাকতো 2 × 4 মডিউলো 5, ধরো তখন কি করতাম? তখন আমাদের ডিউটি হতো এই 5 টাকাকে ঢেকে দাও, নিয়ে যে ক্যালকুলেশনটা হয় করো। তো 2 × 4 মানে কত হয়? 8। তো লিখলাম 8। এবার মডিউলো কত রয়েছে? 5। তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? 5 × 1 = 5। আমরা ভাগশেষ কত পাচ্ছি? 3। তো 3 হচ্ছে উত্তর, কিন্তু আমরা ওই ক্রাইটেরিয়াটা মানব, চেক করে নেব এই 3 ওই সেটের মধ্যে আছে কিনা, যে সেটটা আমাকে দেবে। হ্যাঁ স্যার আছে। তার মানে কি আমি কনফার্ম হয়ে গেলাম যে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি 3। এই হচ্ছে গণনা করার কৌশল। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 1-2 কি বলেছে? কস অফ এই কোণ এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। দারুণ অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। আবার বলছি, টোটাল তোমরা এই 10টা অঙ্ক করে নাও, যে 10টা অঙ্ক এখন করাচ্ছি, আর যদি এবিটি এর 10টা সেট করে নিতে পারো তাহলে আর টেনশন নেই তোমাদের। তোমরা মোটামুটি প্রচুর অঙ্ক কমন পাবে এবং আনকমন অঙ্ক করতে পারবে। কিন্তু আমার দেওয়া টোটাল 10টা সেট কিন্তু তোমাকে পুরোপুরি করতে হবে। কেমন? পুরো কনসেপচুয়ালভাবে, পুরো ট্রিকি ওয়েতে। তো চলো আমরা দেখে নিচ্ছি এবার অঙ্ক নাম্বার 2 কি বলেছে। কস অফ এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে। তো আমাদের একে নিয়ে তো প্রবলেম, তাই চলো আগে এটাকে সলভ করে নিই। কেমন? অনেক সময় না আমাদের এইটুকুটা পার্ট কিন্তু এমসিকিউ দেয়, এর রেজাল্টটা কী হবে। তাই আমি এটাকে ইউনিকভাবে করাই যাতে 1 ঢিলে 2 পাখি মারা যায়। যদি আমাকে শুধু ওইটুকুটা রেজাল্ট চাই যেন সেটাও ক্যালকুলেট করতে পারি, পাশাপাশি এই অঙ্কটাও সমাধান যেন করতে পারি। তো দেখো, যখনই কস ইনভার্স দেখতে পাচ্ছি না, তো একটা জিনিস বলে রাখি, কস ইনভার্স এক্স কেমন, ওর যে মুখ্য মান কোন অঞ্চলের মধ্যে থাকে জানো? তো ওর মুখ্য মান থাকে 0 থেকে π, মানে ক্লোজড ইন্টারভ্যাল 0 থেকে π। অর্থাৎ
আমি এটা বলতে চাইছি, ধরে নাও এটা হচ্ছে রিয়াল লাইন, কেমন, এটা হচ্ছে রিয়াল লাইন, ধরে নাও এটা 0, এটা হচ্ছে পাই। তার মানে কস ইনভার্স এক্সের যে রেজাল্ট, এই রেজাল্টটা এই অঞ্চলটার মধ্যে থাকবে। এটা হচ্ছে ওর দেশ, এই দেশেও কিন্তু থাকে, কেমন, এই দেশে ওর কিন্তু পতাকাটা ওড়ে, খালি এটা মাথায় রাখবে। চলো আমি এবার এর গণনা স্টার্ট করি। তো আমরা প্রত্যেকে জানি ইনভার্স কি ডিনোট করে, একটা কোণ ডিনোট করে। স্যার কী বলছেন আপনি, ইনভার্স একটা কোণ ডিনোট করে? হ্যাঁ অবশ্যই। কীরকম দেখে নাও, ধরো সাইন ইনভার্স বা সাইন থিটা ইকুয়াল টু বা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, আমরা কি জানি 1/2 জানি, কি জানি তো নাকি? তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, তাহলে 30 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি সমান সাইন ইনভার্স 1/2। ক্লিয়ার, লিখতেই পারি। 30 ডিগ্রি সমান কি? সাইন ইনভার্স 1/2। এবার তোমরা মানো আর না মানো, এ পার্টটাকে ধরে নিলাম আমি চিনি না, ওই পার্টটাকে জানি না, বাট এ পার্টটাকে সবাই জানো। স্যার এ পার্টের পরিচয় কি? স্যার এ পার্টটার পরিচয়, এই পার্টটা অ্যাঙ্গেল ছাড়া কিছু না স্যার, এই পার্টটা কোণ স্যার। তো যেহেতু এই পার্ট ইকুয়াল টু এই পার্টটা কোণ, তাহলে অজানা অচেনা ওই ওই পার্টটাও কি অবশ্যই একটা কোণ ডিনোট করে, কারণ মানুষ ইকুয়াল টু মানুষ, গরু ইকুয়াল টু গরু, ছাগল ইকুয়াল টু ছাগল, ওরকম কি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ইকুয়াল টু অ্যাঙ্গেল। তার মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স কি ডিনোট করছে? একটা কোণ ডিনোট করছে। আর এই কারণেই চলো আমি যখন বুঝেই গেলাম যে এটা আসলে একটা কোণ ছাড়া অন্য কিছু না, তাই আমি ধরে নিচ্ছি কি কস ইনভার্স মাইনাস √3/2, এটা সমান কত? এটা সমান হচ্ছে থিটা। সঙ্গে সঙ্গে আমি মান পেয়ে যাচ্ছি, বা আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি কস থিটা সমান কত? সমান মাইনাস √3/2। এবার তোমরা প্রত্যেকে জানো √3/2 মানে কত হয়? কস 30 ডিগ্রি হয়। 30 ডিগ্রি মানে কত? π/6। এবার এই মাইনাসটাকে না আমাকে একটু তাড়াতে হবে, কেন? উভয় পক্ষে কসকে আমি কাটতে চাইছি, ওই কারণে আমি কি লিখতে পারি? লিখতে পারি কস অফ পাই মাইনাস π/6। কেমন? কারণ দেখো এর গণনাতে আমরা এটাই পাবো, এই লাইনটাই পাবো। কেমন করে দেখে নাও, কস পাই মানে কি 2 × π/2 মাইনাস কত? π/6। এবার প্রত্যেকে তোমরা জানো 90 ডিগ্রি আগে যদি জোর থাকে তাহলে কসটা কস হয়। আর আমরা প্রত্যেকে জানি অল সাইন ট্যান কসের ক্ষেত্রে 2 × 90 ডিগ্রি মাইনাস কিছু পড়ছে সাইনের ঘরে, তাই মাইনাস হবে। তার মানে দেখো আমি এটা সমান এটা লিখতে পারি, আর এটা মানে তো এটা আরামসে লেখা যায়। এবার যদি উভয় পক্ষে কস যদি ক্যান্সেল করি প্রপার্টি অনুযায়ী, তাহলে থিটা সমান কি পাচ্ছি? পাই মাইনাস π/6। ক্যালকুলেশন করলে পাচ্ছি 5π/6। আর লক্ষ্য করো আমি যে মান পেলাম না 5π/6, অবশ্যই কিন্তু এই মান ওই অঞ্চলটার মধ্যে আছে, মানে 0 থেকে পাই এই অঞ্চল, এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আছে। ওই জন্য একে আমরা অ্যাকসেপ্ট করব। মাথায় রাখবে, ধরো কেউ তোমার ভালো বন্ধু হতে চাইছে, কেউ ভালো বয়ফ্রেন্ড হতে চাইছে, গার্লফ্রেন্ড হতে চাইছে, এমনি কি অ্যাকসেপ্ট করে নেবে? দেখতে হবে তার মধ্যে কোয়ালিটি আছে কিনা, তাই না? তার মধ্যে সে পারদর্শিতা আছে কিনা সব কিছুর। তো ওরকম আমরা দেখে নেব যে এই অঞ্চলের মধ্যে ও পড়লো কিনা। যেহেতু পড়লো ওই কারণে বলবো ঠিক আছে, তোর আধার কার্ড মিলে গেছে ওখানে, ওই কারণে তুই যেহেতু ওর বাসিন্দা, চল আমি তোর মানটাকে নেব। তো আমরা কিন্তু ধরেছিলাম এটা সমান থিটা, তার মানে ওর যে মান আমি কত পেলাম? 5π/6, তাই না? তো লিখে ফেলি। স্যার আপনি থিটা কাকে ধরেছিলেন? কস ইনভার্স মাইনাস √3/2, এটাকে তো আমরা থিটা ধরেছিলাম, তাহলে এর মান কি পেয়ে গেলাম? 5π/6। এবার চলো আমি এই মানটা এখানে বসাই। তো তোমাদের আগেই বলে রাখি, অনেক সময় আমাদের এমসিকিউ এর প্রশ্নে শুধুমাত্র এইটুকুটাও চাই যে এর মুখ্য মান 4টা অপশান দিয়ে দেবে কোনটি কারেক্ট, তখন তুমি এই টেকনিকে ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখতে পারবে। তো যাই হোক, আমাদের চেয়েছে এই অঙ্ক, তো লিখি এবার কস। আমরা এর মান কত পেয়েছি? 5π/6। লিখি 5π/6, আর ওখানে কোন কি দেওয়া রয়েছে? π/6।
যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবে, cos 6π/6 মানে পাই, আর cos π এর মান হচ্ছে কত, -1। কেমন? তো এই ক্ষেত্রে তোমাদের আমি একটা ট্রিক্স বলে রাখছি, মাথায় রাখবে। cos nπ, কেমন, cos nπ এর সূত্র কি, এর সূত্র হচ্ছে -1/n। কেমন? এই সূত্রটা মনে রাখবে, প্রচুর কাজে লাগবে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে। যদি কেউ বলে স্যার cos π কত, তো cos π মানে কত, cos 1 × π। তো আমরা এক্ষেত্রে কি বলতে পারি, -1/n এর মান কত, 1, ওই কারণে -1 লিখছি। যদি কেউ বলে যে cos 2π সমান কত, তুমি বলবে স্যার cos 2π মানে -1, পাওয়ারটা কি লিখবে, n, এখানে n এর মান কত, 2, তাহলে অ্যান্সার কি পাচ্ছি, +1। যদি কেউ বলে cos 100π এটা সমান কত, তো আমরা কি বলবো, -1/, এখানে n এর মান কত, 100, তো -1 এর পর 100 কি হয়, +1 হয়। কেমন? তো যাই হোক, আমরা এর ক্ষেত্রে উত্তর কি পেলাম, -1। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1/3 কি বলেছে, কোশ্চেন বলেছে যদি a² - a + i = 0 ম্যাট্রিক্স হয় তবে a ইনভার্স এই চারটা অপশনের মধ্যে কোনটি কারেক্ট। তো প্রসঙ্গ তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, যখনই a ইনভার্সের ঘটনা বলেছে না, তো a ইনভার্সের একটা কন্ডিশন আছে। সে কন্ডিশন কি বলতো, a × a ইনভার্স = কত হয়, = হয় i। ক্লিয়ার? তো ভেবে নাও এটা হচ্ছে মূর্তি। কেমন? আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে না দিয়ে দিয়েছে মাটির দলা, a² - a + i = 0 ম্যাট্রিক্স, আমাকে মাটির দলা দিয়ে দিয়েছে। এখন আমার ডিউটি হচ্ছে এই মাটির দলা থেকে বানাতে হবে এই প্রতিকৃতিটা, ওই মূর্তিটাকে তৈরি করতে হবে। এই মাটির দলা থেকে আমাকে এটা এই প্রতিকৃতি বানাতে হবে। কেমন করে বানাবো, বানানোর টেকনিক খুব আসান। তো এক কাজ করি, = পারে কি আছে, আই আছে, তো চলো আমি আইটাকে = পারে লিখি। তাহলে কি পাবো, a² - a সমান কত, -i। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটাই, স্যার দেখুন ওপারে কেবলমাত্র +i আছে, আপনি মাইনাস লিখেছেন, তো আমি উভয় পক্ষে মাইনাস মাল্টিপ্লাই করে দিই, বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, -a² + a সমান কত, i। তো এক কাজ করি, আমি একটু আগে পিছিয়ে করে নিই। কেমন? তাহলে লিখব কি, a - a² = কত, i। এবার আমার ডিউটি কি, ডিউটি a × a ইনভার্স ওরকম লুক আনা। তো এখান থেকে আমি কমন নিচ্ছি কি, a। যদি a কমন নিই, a কমন নিলে কি পড়ে থাকবে, স্যার 1 পড়ে থাকবে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 আয়ের মতো কাজ করে, তাহলে i মাইনাস কি a, তাহলে এটা সমান কত, i। তো দেখো আমি যখনই এরকম বানালাম না, যখনই এরকম বানালাম, এবার তুমি যদি কম্পেয়ার করো, কার সঙ্গে কম্পেয়ার করবে, তুমি যদি এর সাথে কম্পেয়ার করো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো a × a ইনভার্স = i, a নিশ্চয়ই ও a ইনভার্স সমান কি i। তাহলে আমি খুব সহজে বুঝতে পারছি স্যার এর সঙ্গে ওকে কম্পেয়ার করলে যে a ইনভার্স = অবশ্যই কী হতে হবে, i - a। কারণ দেখুন a × a ইনভার্স সমান i, a × a ইনভার্স সমান i, তার মানে a ইনভার্স সমান কী হচ্ছে, i - a। তার মানে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমরা এই চ্যানেলে তোমাদের MCQ সিরিজ এবং 2 মার্কসের যে প্রশ্ন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু অনেক স্টুডেন্টের ডিম্যান্ড, স্যার আপনি বড় প্রশ্নগুলো করান। তো আমি সেই বড় প্রশ্নগুলো আমার যে চ্যানেল রয়েছে অরবিন্দ কুমার দাস, এই চ্যানেলে আমি করাচ্ছি। সেখানে তোমরা ইতিমধ্যে পেয়ে যাবে ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট সমকলনের 4 মার্কের যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের A to Z, একটাও কিন্তু কম না, সমস্ত সলিউশন। কেমন? তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে বানানো হয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। তাছাড়া আস্তে আস্তে আলোচনা করবই। এবার দেখো নেক্সট আরেকটি পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক।
এবার দেখো নেক্সট প্রশ্ন, অঙ্ক নাম্বার 1-4 কি বলেছে, এফএক্স তোমাকে ফাংশন দিয়ে দিয়েছে আর বলেছে এই অপেক্ষকটি x = 0-তে সন্তত। কেমন, x = 0-তে এফএক্স সন্তত আমাকে বলে দিয়েছে। তাহলে কে এর মান কত? তো মাথায় রাখবে, আমরা সন্ততর যে কন্ডিশন সেই শর্তটা কি জানি, আমরা শর্ত জানি যে ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হবে। কি বললাম, লিমিট x টেন্ডস টু 0, কারণ 0 পয়েন্টে বলেছে এফএক্স। আমরা ওর যে রেজাল্ট আর ফাংশনাল ভ্যালু মানে x = 0 পয়েন্টে ফাংশনের মান সর্বদা সমান হবে। যদি সমান হয় তবেই বলতে পারবো x = 0-তে সন্তত। এবার চলো আমি এটা ক্যালকুলেশন করি। স্যার ক্যালকুলেশন করবেন কি করে? দেখো, লিমিট x টেন্ডস টু 0, মাথায় রাখবে x টেন্ডস টু 0, এক্সটা 0-র কাছাকাছি। মন দিয়ে শোনো সবাই, এক্সটা 0-র কাছাকাছি, 0 তো নয়। তো যদি 0 না হয় তাহলে এফএক্স সমান কী দেওয়া রয়েছে, তাহলে এফএক্সের জায়গায় পুট করছি 1 - cos 2x বাই কত x² সমান f(0). আচ্ছা, আমরা কি জানি, f(x) জানি, কিন্তু এক্সের জায়গায় কি বসানো আছে, 0 আছে। তার মানে কি, যখন x = 0 তখন এফএক্সের মান কত? তো x যখন 0 তখন fx = k। ওই কারণে আমরা এবার এখানে পুট করছি কি, k। এবার চলো এটা ক্যালকুলেশন করি, বা কেটাকে আগে লিখি। k সমান লিমিট x টেন্ডস টু 0, আমরা প্রত্যেকে জানি সবাই 1 - cos 2x, ওর সূত্র কি 2 sin স্কোয়ার 2x/2 মানে x, আর নিচে কি রয়েছে, x² রয়েছে। আমি যদি আরেকটু গণনা করি তাহলে কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0। আমি এটাকে সেপারেট করি কাম করে, দেখো 2 * sin x/x ইন্টু sin x/x। তোমরা লিমিটের ফর্মুলা জানো, 2 থাকলো পড়ে ইন্টু sin x/x, x টেন্ডস টু 0-তে 1 হয়, sin x/x, x টেন্ডস টু 0-তে 1 হয়। তার মানে উত্তর কি পেলাম, 2। তাহলে কে সমান কত, কে সমান হচ্ছে 2, অর্থাৎ অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-5। কোশ্চেনে বলেছে লগ অফ x² এর সাপেক্ষে x² এর অবকল সহগ কী হবে এই 4টা অপশানের মধ্যে। তো একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন ডেরিভেটিভ করি না, আমরা যখন ডেরিভেটিভ করি যার সাপেক্ষে আমরা তাকে নিচে লিখি, যার ডেরিভেটিভ করব তাকে উপরে লিখি, তাই না? তার মানে কি, আমরা বলি কি এক্সের সাপেক্ষে, তো যার সাপেক্ষে আমরা বলি তাকে নিচে লিখি। তো দেখো আমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে এর সাপেক্ষে ওর ডেরিভেটিভ কী হবে। তার মানে আমি বুঝে গেলাম যার সাপেক্ষে আমরা তাকে নিচে লিখব মানে কি লগ অফ x², আর যার ডেরিভেটিভ করব তাকে লবে লিখব, কারণ সাপেক্ষে যাকে বলি তাকে নিচে লিখি আমরা। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে লিখতে পারি dx অফ x², আর আমরা এটাকে লিখছি কি dx অফ লগ অফ x²। আমরা এরকম কিন্তু লিখতে পারি, কেমন? আচ্ছা, মানে উপরে যে কাজটা করলাম নিচেও সেই কাজটাই করলাম। এবার এক্সের রেসপেক্টে যখন x² ডেরিভেটিভ করবে তো কি পাবে, 2x। একই রকমভাবে এক্সের রেসপেক্টে যখন লগ x² ডেরিভেটিভ করবে কি পাবে, লগের জন্য পাচ্ছ 1/x², আর x² জন্য কি পাচ্ছ 2x। এবার লবের 2x হরের 2x যদি কেটে দাও তাহলে কি পাচ্ছ 1/x², ক্যালকুলেশন করলে পাচ্ছ x²। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-6। দেখো এই অঙ্কটাকে না আমি দুরকম নিয়মে করছি। একটা নিয়ম, কোনো স্টুডেন্ট এমন হয় যে এখানে এমন একটা ইন্টিগ্রেশন দেয় হয়তো শেষ হয় মাথায় আসে না, তখন কোন কৌশল ইউজ করব। আর যদি আমি ইন্টিগ্রেশন করতেই পারি তাহলে তো এখান থেকে স্টার্ট করবো অঙ্কটি। তো দেখো আমি আগে সেকেন্ড টেকনিকটা বোঝাই। মনে রাখবে ইন্টিগ্রেশন যেহেতু হচ্ছে ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া, তার মানে আমি যদি উত্তরগুলোকে ডেরিভেটিভ করি তাহলে নিশ্চয়ই সমাকলনটা পেয়ে যাব, মানে প্রশ্নটি পেয়ে যাব, ফাংশনটি পেয়ে যাব।
তো দেখো আমি যদি ওর ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 0। তো দেখো তো আমি যা পেলাম এই পুরোটাকে ম্যাচ করলো না, তার মানে অপশন এ কিন্তু উত্তর হবে না। চলো আমরা দেখি অপশন বি এর ক্ষেত্রে এবার 1 কিছু ডেরিভেটিভ কী হবে -1 কিছু স্কোয়ার মানে কত 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ, তো হরের ডেরিভেটিভ কত 0 প্লাস 2x, তাহলে 2x পাচ্ছি। তো লক্ষ্য করো আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে রেজাল্টটা এটাও কিন্তু ওর সঙ্গে ম্যাচ করলো না, তার মানে কি অপশন বি উত্তর হবে না। অপশন সি এর ক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি এর ডেরিভেটিভ 0। তো লক্ষ্য করো এটা মানে কত ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এর সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, তাই এটা হচ্ছে উত্তর। তো এটা যেমন একটা নিয়ম একটা টেকনিক, এটা কাদের জন্য যে স্টুডেন্ট ইন্টিগ্রেশন এমন হয়তো দিয়ে দিয়েছে প্রশ্নে যে করতে পারছে না বা মাথায় আসছে না তাদের জন্য। কিন্তু আমরা যদি এটাকে এমনি সলভ করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি লেট tan ইনভার্স এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি জেড, তাহলে কি পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত সমান ডিজেড। যদি আমরা মান পুট করি এখানে তাহলে কি পাবো ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স মানে জেড আর ডিএক্স বাই এটা মানে কত ডিজেড। আমরা সবাই জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে কত ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। এবার তোমরা জেডের জায়গায় মান পুট করে ফেলো ই টু দি পাওয়ার জেড মানে কি জেড মানে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি। তো লক্ষ্য করো আমরা বলতেই পারি যে উত্তর সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি এরকম ট্রিকি ওয়েতে আমরা ম্যাথামেটিক্সটা শিখছি। অনেক স্টুডেন্টস বলছে স্যার এবিটি এর বড় অঙ্ক সমাধান করে দিন। তো বড় অঙ্কগুলো যেগুলো রয়েছে 4 মার্ক বা 5 মার্কের, তো সেই অঙ্কগুলো আমি আমার চ্যানেলে করাচ্ছি অরবিন্দ কুমার দাস চ্যানেলে, তোমার সেখান থেকে পেয়ে যাবে। তাছাড়া এখানে আমি পুরো ডিটেলসে একদম দুর্ধর্ষভাবে তোমাদের সোমস ক্লাসরুমে আমি ম্যাথামেটিক্সের এমসিকিউগুলোকে করিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। একদম পরীক্ষার হলে 10টা মাত্র সেট এই এবিটি টেস্ট পেপার থেকে দেখে যাবে, প্রচুর শক্তিশালী হয়ে যাবে এমসিকিউয়ে, কোনো টেনশন নেই। তো চলো এবার দেখি পরের অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1/7 কি বলেছে এই ইন্টিগ্রেশন। তো কি করবে আমি ধরে নিচ্ছি ধরি 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত জেড, কারণ দেখো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, বাপরে এটাকে ভাঙলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি এটাকে জেড, তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি 0 মাইনাস 1 ইন্টু ডিএক্স মানে মাইনাস ডিএক্স সমান কত সমান পাচ্ছি ডিজেড। আমরা এক কাজ করি এখানে লিমিটটাকে পরিবর্তন করে নিই। স্যার লিমিট কী ছিল দেখো এক্স জেড, তো এখানে এক্সের রেসপেক্টে লিমিট ছিল 0 to 1। তুমি যদি এখানে এক্সের মানটা 0 বসাও তো জেডের মানটা 1 পাবে, আর এক্সের মানটা 1 বসাও জেডের মানটা 0 পাবে। পুরো অঙ্কটাকে এবার কনভার্ট করে নিচ্ছি জেডে, তাহলে কি পাচ্ছি এখন ইন্টিগ্রেশান এখন 0 থেকে 1 যদি দিই 0 থেকে 1 দেবো না, কি দেবো 1 থেকে 0 1 to 0। আচ্ছা এক্স মানে কি দেখো এক্সটাকে উপর নিয়ে যাও, তাহলে এক্স সমান 1 মাইনাস জেড, তো লিখছি কি 1 মাইনাস জেড। 1 মাইনাস এক্স মানে কি জেড, তাহলে লিখতে পারি জেড টু দি পাওয়ার n, আর ডিএক্স মানে কত মাইনাস ডিজেড, তো লিখছি মাইনাস ডিজেড। এবারে আমরা প্রত্যেকে জানি সামনে মাইনাস থাকলে গেলে লিমিটটা পরিবর্তন হয়ে যায়, মানে 0 to 1 লিখতে পারি। জেড টু দি পাওয়ার n গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি জেড টু দি পাওয়ার n মাইনাস জেড টু দি পাওয়ার n ইন্টু জেড মানে জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিজেড। এবারে যখন আমরা ওর ইন্টিগ্রেশন করব আমরা সূত্র কি জানি জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস যখন এর ফর্মুলা ফেলবো কি পাবো জেড টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 2। স্যার ফর্মুলাটা কি একটু পাশে বলে দিন। তো মাথায় রাখবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ডিএক্স, আমরা সূত্র কি জানি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, এটা ফর্মুলা অবশ্যই n নট ইকুয়াল টু -1। এনের মানটা -1 হলে কিন্তু সূত্রটা খাটবে না। তো যাই হোক সূত্র ফেলার পর লিমিট কী রয়েছে
0 to 1। তো প্রথমে আপার লিমিট পুট করো, আপার লিমিট পুট করলে কী পাচ্ছি, জেডের জায়গাতে 1 টু দি পাওয়ার যাই করো না কেন 1/n+1 মাইনাস 1 টু দি পাওয়ার যাই করো না কেন 1/n+2 মাইনাস যদি 0 পুট করো তাহলে 0/সামথিং মানে 0, 0/সামথিং মানে 0। তো আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি 1/n+1 মাইনাস 1/n+2। ব্যাস, তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-8 কি বলেছে, এই অবকল সমীকরণের সমাকল গুণক কি হবে। তো তোমাদের একটু বলে দিই, আমরা যখনই সমাকল গুণকের অঙ্ক করব না, আমাকে দেখতে হবে সমীকরণটা লুক এরকম আছে কিনা, dy dx প্লাস পি ইন্টু ওয়াই সমান কিউ। অবশ্যই এখানে পি আর কিউ এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এক্সের ফাংশন হতে হবে। যদি এরকম লুক থাকে না তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক, এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে পি দেখতে পাচ্ছ এক্সের রেসপেক্টে পি এর ইন্টিগ্রেশন। ব্যাস, এটা হচ্ছে কি বলতো উত্তর। তো চলো আমি দেখে নিই সমীকরণটা এরকম বানানো আছে কিনা। দেখছি বাপরে বাপ নেই, কারণ ডিওয়াই ডিএক্সের সামনে 1 নেই, এক্স রয়েছে। তাহলে এক্স দিয়ে ভাগ করে দিই। যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি আমরা ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান কত x³ মানে x²। এবারে আমরা এটাকে এরকম ফর্ম দিই, মানে কত ডিওয়াই ডিএক্স প্লাস মাইনাস 1/x ইন্টু কত ওয়াই সমান কত x²। তো লক্ষ্য করো আমি এখানে পি পেয়ে যাচ্ছি আর এখানে কিউ পেয়ে যাচ্ছি। যখনই পি আর কিউ পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কত ই টু দি পাওয়ার কার ইন্টিগ্রেশন, এই যে পি মানে কত মাইনাস 1/x তার ইন্টিগ্রেশন। এবার তোমরা ইন্টিগ্রেশন তো করতে পারবেই, স্যার কেমন করে দেখুন, হরের ডেরিভেটিভ করে লব পাওয়া যাচ্ছে, হরের ডেরিভেটিভ করে যদি লব পাওয়া যায় তাহলে লগ অফ হর হচ্ছে উত্তর। এবার আমরা করছি কি ই টু দি পাওয়ার লগ, এই যে লগের সামনে মাইনাস আছে আমরা এটাকে এক্সের পাওয়ার হিসাবে নিয়ে গেলাম। আচ্ছা এখানে কিছু নয় মানে কি আছে বলো তো, ই আছে। তোমরা প্রত্যেকে জানো যে সূচকের বেস আর লগের বেস যদি সমান হয় এটা উত্তর। স্যার বুঝলাম না, দেখো এ টু দি পাওয়ার এন, তো সূচকের ক্ষেত্রে আমরা বলি এ হচ্ছে কি সূচকের বেস আর এনটা পাওয়ার। আর লগের ক্ষেত্রে লক্ষ্য করো যদি লিখি এ বেস বি, তার মানে লগের ক্ষেত্রে আমরা এ কে বলি বেস। তাহলে এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স। মাথায় রাখবে এখানে সূচকের দৃষ্টিভঙ্গিতে ভাবলে এ হচ্ছে কি, এ হচ্ছে বেস, আর লগের দৃষ্টিভঙ্গিতে ভাবো তার লগের ক্ষেত্রে ওইখানে ওই এটা হচ্ছে বেস। তো সূচকের বেস আর লগের বেস যদি একই হয়ে যায় তাহলে ওর উত্তর হয় এক্স। তো দেখো এখানে সূচকের বেস আর লগের বেসটা একই রয়েছে, তাহলে অ্যান্সার কত এক্সের পাওয়ার কত -1, এটাকে ভাঙলে কি পাচ্ছি 1/x। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-9 কি বলেছে, যদি আলফা সমান এ ভেক্টর আর বিটা সমান এ ভেক্টর, এই যে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ এই দুটো ভেক্টর সমান্তরাল হলে পি এর মান কত। তো মাথায় রাখবে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় না তাহলে তার একটা শর্ত আছে। তার শর্তটা কি জানো, তার শর্ত হচ্ছে দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট মানে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর সেটা হচ্ছে কত 0 ভেক্টর। কেমন, এটা হচ্ছে কি কন্ডিশন, শর্ত। তুমি এই শর্ত প্রয়োগ করেও ক্যালকুলেশন করতে পারো, তবে এমসিকিউ এর প্রশ্ন উত্তর তুমি এভাবে করতে পারো। দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় না তাহলে তাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদের সহগের অনুপাত সমান হয়। মানে কি, মানে আই ক্যাপের সহগ কত 2, আর এখানে আই ক্যাপের সহগ কত পি, জে ক্যাপের সহগ কত 3, জে ক্যাপের সহগ কত -1, এখানে কে ক্যাপের সহগ কত -6, এখানে কে ক্যাপের সহগ কত 2। তো মাথায় রাখবে এই যে অনুপাতগুলো সব সমান হয়। তাহলে তুমি যে কোনো দুটোকে তুলে নাও, তুলে নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কি পাচ্ছি আমরা, বা গুণ করো, তাহলে পাচ্ছি 3p ইকুয়াল টু মাইনাস কত 2, এখান থেকে পি এর মান কত পাচ্ছি -2/3। ব্যাস, তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার।
প্রসঙ্গত বলে রাখি প্রিয় ভাই বোনেরা, তোমরা এমসিকিউ এর প্রশ্ন ট্রিকি টেকনিকেও পাবে, অনেক শর্ট নিয়মেও কিন্তু সলভ করা যায়, কিন্তু স্টুডেন্টস যাতে একদম পরিষ্কারভাবে অঙ্কটা বুঝে নামাতে পারে ওই কারণে তোমাদের ভেবে দেখানো হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু বড় কোশ্চেনের সলিউশনও কিন্তু আমরা স্টার্ট করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। যারা মনে করছো যে স্যার আমার ফুল ইন্টিগ্রেশন দরকার, আমি অলরেডি ফুল ইন্টিগ্রেশন 4 মার্কের জন্য সমস্ত অঙ্ক এবিটিএ থেকে সলভ করে দিয়েছি আমার অরবিন্দ কুমার দাস চ্যানেলে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে। এবার দেখো গুরুত্বপূর্ণ নেক্সট প্রবলেম, তোমরা এই চ্যানেলে এমসিকিউর পুরো ভান্ডার পাবে এবং 2 মার্কসের ভান্ডার পাবে। কেমন? তোমাদের স্যার রয়েছেন এবং আমি দুজন মিলে তোমাদের কিন্তু পুরো স্ট্রং করে দেবো তোমাদের ম্যাথামেটিক্যাল পার্টকে, ফলে কোনো টেনশন নেই। চলো শুরু করি এবার লাস্ট অঙ্ক নাম্বার 1-এর 10। এবার দেখো অঙ্ক নাম্বার 1-এর 10 লাস্ট প্রবলেম কি বলেছে, একটি পাশা 2 বার ছোড়া হলে তোমরা করছো কি, একটি পাশাকে 2 বার ছুটছো, নিশ্চয়ই রেজাল্ট আমরা এরকম পাবো, কারণ একটা পাশাকে 2 বার ছুটছো। তবে একটা প্রসঙ্গ বলে রাখি, একটা পাশাকে 2 বার ছোড়া মানে তুমি যা পাবে, দুটি পাশাকে 1 বার ছোড়া মানেও কিন্তু একই রেজাল্ট পাবে। কেমন? মানে বিষয়টা এরকম, এনটা পাশাকে 1 বার ছোড়া আর একটা পাশাকে n বার ছোড়াকে আমরা একই ভাববো। যাই হোক, আমাদের এখানে বলেছে একটি পাশা 2 বার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত। তো আমরা প্রবাবিলিটি যে সূত্র জানি, সেখানে কি জানি আমরা হরে লিখি কি, টোটাল ঘটনা কটা, টোটাল ঘটনা। তো মাথায় রাখবে টোটাল ঘটনা এটা বের করার টেকনিক হচ্ছে কি নিয়ে কাজ করছি, পাশা, ছক্কা বা পাশা একই বিষয়। তো ছক্কা বা পাশার টোটাল তল কটা, তো একটা পাশার টোটাল তল হচ্ছে 6টি। আমরা কয়বার নিয়ে কাজ করছি, 2 বার, তাই আমি পাওয়ার কি দেবো 2। যদি 3 বার ছোড়া হতো তাহলে আমরা পাওয়ার কি দিতাম 3। মুদ্রার ক্ষেত্রে একই, ধরো একটা মুদ্রার পিঠ কটা, 2টো, তুমি যদি 2টো মুদ্রা নিয়ে কাজ করো তাহলে পাওয়ার 2 দেবো, 3টা মুদ্রা নিয়ে কাজ করো পাওয়ার 3 দেবো। তার মানে কি তুমি ঘটনার সংখ্যা অনায়াসে পেয়ে যাচ্ছ। তার মানে মোট ঘটনা পাওয়ার টেকনিক হচ্ছে কি, একটা পাশার পিঠ কটা, 2টো, আর তাকে কতবার ছুটছি, 2 বার। এখন প্রশ্ন হচ্ছে 11 পাওয়ার সম্ভাবনা কত, 11 পাওয়ার সম্ভাবনা। তো দেখো ধরে নাও প্রথম পাশায় পুট পড়েছে, মানে 1 পড়েছে, তার মানে 11 পেতে গেলে পরের পাশায় কিন্তু আমাকে 10 পেতে হবে। এখন তোমরাই বলো 10 + 1 মানে 11, কিন্তু কোনো পাশায় কি 10 থাকে না, তার মানে কি এই ইনফরমেশানটা রং। ঠিক একই রকমভাবে আমি করছি কি, আবার 2টো পাশাকে পাশাপাশি লিখছি, লেখার পর যদি এই পাশায় 2 পড়ে তাহলে এই পাশায় কিন্তু 9 পড়তে হবে, তবে না 9 আর 2 যোগ করলে 11 হয়। কিন্তু এই পাশায় তো 2 পড়তে পারে মানছি, কিন্তু পরের পাশায় কি 9 পড়ার সম্ভাবনা রয়েছে? অসম্ভব, কারণ পাশায় সবচেয়ে বেশি থাকবে কত, সবচেয়ে বেশি থাকবে হচ্ছে 6, তাহলে এটাও রং। নেক্সট দেখো এবার 3 নম্বর কেস। 3 নম্বর কেসে আমরা কি দেখছি, ধরে নিচ্ছি এই পাশায় টোটাল 3 পড়েছে, এই পাশায় পড়েছে 3, তো নিশ্চয়ই এই পাশায় তাহলে কত পড়বে 8, তবেই না 8 আর 3 যোগ করলে কত হয় 11, কিন্তু একটা পাশায় 3 পড়াটা স্বাভাবিক, কিন্তু 8 পড়া তো অসম্ভব, তাই এটাও বাতিল। আবার বলছি ধরে নাও এই একটা পাশা, তার পাশে আর একটা পাশা আঁকলাম, তো এই পাশায় ধরো 4 পড়লো, নিশ্চয়ই পরের পাশায় 7 পড়তে হবে, তবে না 4 + 7 মানে 11 হয়, কিন্তু এই পাশায় 4 পড়াটা স্বাভাবিক, কিন্তু ওই পাশায় 7 পড়া অসম্ভব বিষয়, তাই এটাও হবে না। এবার দেখো আমি আঁকছি আরেকটা কেস, 2টো পাশা আঁকলাম, ধরে নাও এই পাশায় পড়লো কত 5, তাহলে এখানে কত পড়তে হবে 6 পড়তে হবে, তবে 5 আর 6 যোগ করলে 11 পাবো। হ্যাঁ স্যার এটা মানা যায়, কারণ একটা ছকাতে 5ও পড়তে পারে 6ও পড়তে পারে, তার মানে কি একে মানা যায়। আবার দেখো ধরে নাও এই একটা পাশা আর ওর পাশে আর একটা পাশা আঁকলাম, তো এই পাশায় ধরো পড়লো 6, তাহলে ওই পাশাতে 5 পড়তে হবে, তবে না 6 আর 5 যোগ করলে 11 হবে, তার মানে কি এই ঘটনা মানা যায়। এবার দেখো প্রথম পাশায় আর কোনো সংখ্যা পড়বে না, কারণ 6-এর পরে তো 7 তো পাশায় হয় না, তাহলে টোটাল ঘটনা আমরা কটা পাচ্ছি, যে যোগ করে 11 পাবো, মাত্র 2টো পাচ্ছি, তাই না, মাত্র 2টো পাচ্ছি।
তার মানে আমি কি বলতে পারি, অ্যান্সার 2/6 স্কোয়ার, মানে আমরা উত্তর পাচ্ছি 2/6×6 = 36। কাটাকাটি করো, কত পাচ্ছি 1/18। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের পেজ নাম্বার 67-এর গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক তোমাদের কনসেপ্ট এবং টেকনিক দিয়ে বুঝিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। পাশাপাশি তোমাদের কোন টপিক প্রয়োজন তোমরা অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে লিখে পাঠাবে। আজ তোমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।